রেকর্ডটা আসলে বলে দিই। সমস্যা নেই। আচ্ছা, এখন প্রিন্টের ভিতরে যদি আমি টোটাল স্কোরকে কল দিই তাহলে আমার আউটপুট কি আসবে? 150 প্রিন্টের ভিতরে 150। 150 বাট প্রিন্টের আরেকটা ভালো দিক কি জানেন? প্রিন্টে আমরা অনেক কিছু লিখতে পারি, মানে প্রিন্টটাকে আমরা আমরা যেভাবে চাই ওইভাবে ইউজ করতে পারি। সে কিছুক্ষণ আগে আমরা স্ট্রিং ডেটা টাইপ দেখছি না? আপনি তো বললেন যে স্ট্রিং ডেটা টাইপ, তাই না? সো আমরা হ্যাঁ চাইলে এই প্রিন্ট ফাংশনে আমরা কিছু স্ট্রিং সামনে কিছু নিয়ে আসতে পারি। সে ধরলাম আমি বললাম যে দি রণবীর রণবীর গট টোটাল স্কোর। কারেক্ট আমি এভাবে লিখতে পারি না? পারি, হ্যাঁ পারি। সো এখানে আমাকে মাঝখানে কি দিতে হবে? কমা দিতে হবে। আসলে কি কমা দিতে হবে কিনা একটু দেখি। হ্যাঁ, কমা দিতে হবে। কমা দিয়ে আমাকে, সো ভেরিয়েবল যেটা এটা হলো যে এটা, ঠিক আছে? হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে কমাটার কাজটা কি, ঠিক আছে? হ্যাঁ কোয়েশ্চন আসতে কমাটা পারে কমাটার কাজটা কি। কমাটা হলো যে কনক্যাট করা। কনক্যাট মানে আমি যে এটা এটা একটা লিখলাম ডেটা, এটাও তো একটা ডেটা, তাই না? স্ট্রিং ডেটা। এটার সাথে টোটাল স্কোর যে 150 এটাকে যোগ করে সে আমাকে একটা স্ট্রিং ডেটা দিচ্ছে প্রিন্ট ফাংশনের ভিতর থেকে। বুঝতে পারছেন? সেজন্যই আমরা এটা ইউজ করছি। সে টোটাল স্কোর, বা আমি এই জায়গায় টোটাল স্কোরের পরে আমি মার্কস লিখতে চাচ্ছি, কমা দিয়ে আমি মার্কস লিখতে পারবো না, তাহলে কনকেট যদি এটা যদি আসলে কনকেট হয় তাহলে তো আমার আনসারটা সঠিক হওয়ার কথা, তাই না? এইভাবে। হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? সো বেসিক্যালি দি, তাহলে কমাটা কি 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 মিন করে তাহলে? হোয়াট ডাজ ইট মিন দি কমা? কনকাটারেশন। কনকেটেশনের কাজ করে, ঠিক আছে? হ্যাঁ ওকে। সো আমরা এটা এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন এখন ক্লিয়ার এটা বিষয়। আমরা এখন কিছু ইয়াতে যাই। আহ, তাহলে আমরা ডাটাটায় ভেরিয়েবল এগুলো মোটামুটি বুঝতে পারছি কিভাবে লিখতে হবে, প্রিন্ট ফাংশনটা কিভাবে ইউজ করা যায়, কোন ওয়েতে ইউজ করা যায়, আমরা এই জিনিসগুলো জানলাম। হ্যাঁ, এখন আমরা দেখি যে কিছু অ্যারিথমেটিক ফাংশন, ঠিক আছে? অ্যারিথমেটিক ফাংশন, সে 10কে আমি যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমার মার্কস কত আসার কথা? 3.3333 সামথিং, তাই না? হ্যাঁ হ্যাঁ বাট ইফ আই ওয়ান্ট টু রাইট অনলি দি কি বলে যে হোল নাম্বার, আমি শুধুমাত্র হোল নাম্বারটা নিতে চাচ্ছি, অনলি 3, ইনস্টেড অফ দি রেস্ট অফ দি দশমিকের পরে যা যা আছে এইগুলা। তো আমাকে তখন কি করতে হবে? অ্যারিথমেটিক ফাংশনে 10-এর পরে আমি যেটা একটা ভাগ চিহ্ন দিছি ওইটা 2টা ভাগ চিহ্ন দিব। বুঝতে পারছেন? তখন আচ্ছা আমাকে সব ফুল নাম্বার দিচ্ছে। ক্লিয়ার এটা? হ্যাঁ। এগুলো তো তো অপারেটর নাকি? হ্যাঁ, এগুলোকে বলা হয় অপারেটর। তো অপারেটরে তো ভাগ চিহ্ন নাই। আপনি কিবোর্ডে কখনো ভাগ চিহ্ন দেখছেন? আমরা যে যে পেন টুলের মাধ্যমে আমরা পেন না টুলটা দেখায় না, আপনাকে, ভাগছিল না, অ্যারো অ্যারো যে সে পাকানো কিবোর্ডের অ্যারো। ক্ষেত্রে আমি কিবোর্ডের ক্ষেত্রে এই ধরনের কোনো ভাগ চিহ্ন দেখছেন? কিবোর্ডের নাই। তো আমরা নাই। এটার জন্য কি ইউজ করি? আমাদের কিবোর্ডে কি আছে? একটা আছে কি ব্যাক স্ল্যাশ, একটা আছে, আরেকটা আছে ফরওয়ার্ড স্ল্যাশ। ফরওয়ার্ড তো আমরা স্ল্যাশ। কি ইউজ করতেছি? আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতেছি, ফরওয়ার্ড ঠিক আছে? স্ল্যাশ। হুম। তো হোল নাম্বার প্রিন্টের জন্য তাহলে আমাকে কি করতে হবে? 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার এটা? ক্লিয়ার। এখন আমরা আসি যে গুণ চিহ্ন। আমাদের গুণ চিহ্ন আমরা বাংলায় শিখছি কি এই ধরনের গুণ চিহ্ন, বা ইংলিশেও সেম ভাবে গুণ চিহ্নটা এভাবে লেখা হয়। বাট হ্যাঁ কম্পিউটারাইজে গুণ চিহ্নটা এভাবে লেখা হয় না। তাহলে গুণ চিহ্নটা কিভাবে লেখা? গুণ চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় স্টার স্টার, মার্ক। হ্যাঁ স্টার মার্ক দিয়ে, তাই না? আবার কারেক্ট। হ্যাঁ স্টারটা অন্যভাবেও ম্যানেজ হয়। স্টার মানে হলো যে অল। বুঝতে পারছেন? এটা অল। কিসের ক্ষেত্রে অল বোঝানো হয়? স্টার ইকুয়াল টু অল। এটা বোঝানো হয় যখন ডাটাবেজে স্টার ইকুয়াল টু অল বোঝানো হয়, ঠিক আছে? এখন আমি যদি আসি যে সে আহ বাকশেষ দেখতে চাচ্ছি, আমি প্রোগ্রামিং এর মাধ্যমে বাকশেষ দেখতে চাচ্ছি, তাহলে বাকশেষটাকে আমরা ইংলিশে কি বলি? হোয়াট উই কল দি রিমাইন্ডার বাকশেষ। রিমাইন্ডার রিমাইন্ডার নাকি রিমাইন্ডার? রিমাইন্ডার বলা যায় এটাকে, বাট অ্যাজ ওয়েল এজ আমরা যারা প্রোগ্রামার আছি বা আমরা যারা এই প্রফেশনাল আছি বা ডেটা ইন্ডাস্ট্রি বা ডাটা সায়েন্স এআই ইন্ডাস্ট্রিতে আছি, তারা আমরা এটাকে মডুলাস বলি বা মডুলার বলি বা মড বলি, ঠিক আছে? আমরা হ্যাঁ খুবই শর্ট ভাবে এটাকে মড বলি। তো মড ফাংশন কোনটা? এটা হলো যে মড ফাংশন, ঠিক আছে?
তো আমার তাহলে ভাগশেষ কত আসার কথা এই মড ফাংশন যদি ইউজ করি? তাহলে ওই 0.3333 সামথিং। না, 1 আসার কথা। চিন্তা করে দেখেন, 10টা মাঝখানে আছে, 3 দিয়ে ভাগ দিছি। ও হ্যাঁ 1 রাইট রাইট হ্যাঁ 3 1 3 9, 10 থেকে 9 বিয়োগ দিলে 1, হ্যাঁ এক তাই না? কারেক্ট এক্স্যাক্টলি। সো এখন আমি যদি কোনো পাওয়ার ইউজ করতে চাই, সে 2 আছে, 2 এর উপরে 2 দি পাওয়ার 3, তার মানে কত? 8 8 আসার কথা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না? আমি যদি উপরে বেস ইউজ করি, মানে বেস হলো আমার 2 আর পাওয়ার হলো আমার 3, তাহলে আমি পাওয়ারটা কিভাবে লিখবো? আমি উপরে দুইটা ট্যাবের স্টার মতো দিয়ে থাকে। পাওয়ারটা লিখলে হয়ে যাচ্ছে। ও বুঝতে দুইটা পারছেন? হ্যাঁ এবার বুঝতে দুইটা পারছি। স্টার। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ তো আমরা আজকের যে বেসিক অপারেশন শিখলাম, তো এখন আর কিছু বেসিক অপারেশনের ভিতরে আর কিছু কি আমরা দেখতে পারি কিনা? 7:25 বাজছে শুধুমাত্র। আমাদের মোটামুটি বেসিক আজকের যে টার্গেটটা মোটামুটি আমাদের ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা তাহলে আরেকটু কিছু দেখি যে স্ট্রিং দিয়ে আমরা কিন্তু পাইথনের ক্ষেত্রে, এটা পাইথনের ক্ষেত্রে হয় যে পাইথনের ক্ষেত্রে একমাত্র স্ট্রিং এর মাধ্যমে আমরা কিন্তু গুণ করতে পারি। সে ধরেন যে আমি, না, স্ট্রিং কে আমরা গুণ করতে পারি কোনো একটা এরিথমেটিক নাম্বার দিয়ে, মানে কোনো একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে। সে আমি স্ট্রিং, আমি কোনো একটা ভেরিয়েবল নিলাম, সে আমি লিখলাম যে ভেরিয়েবলের ভিতরে লিখলাম যে মাই হাউস, বা আমি অ্যাড্রেস লিখলাম, ঠিক আছে? অ্যাড্রেস ভেরিয়েবলের ভিতরে আমি লিখলাম যে আই লিভ ইন ঢাকা, বা আমি বললাম যে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা দিলাম যে হাসনায়না কনকট মতিঝিল ঢাকা, ঠিক আছে? হ্যাঁ তো এটা আমি অ্যাড্রেস হিসেবে এটাকে প্রিন্ট করলাম, বাট আই ওয়ান্ট টু প্রিন্ট দিস অ্যাড্রেস 10 টাইম। তো আমি যদি এই অ্যাড্রেসটাকে প্রিন্ট করতে পারবো না 10 টাইম, আমি ডেফিনেটলি প্রিন্ট করতে পারবো। আমি তাহলে এই অ্যাড্রেসটাকে কিভাবে প্রিন্ট করব 10 টাইম প্রিন্ট করার জন্য? তাহলে আমি লিখলাম যে আমি একটা ভেরিয়েবল নিলাম টাইমস 10 ইকুয়াল টু, এই অ্যাড্রেস ভেরিয়েবলটাকে আমি কপি করে নিয়ে আসলাম। তাহলে আমি কি গুণটা কি স্টার ইনটু 10, তাই না? এটা আমার কি 10 টাইম প্রিন্ট হওয়ার কথা, বাট প্রিন্ট হচ্ছে না কেন? কারণ আমি এটাকে আলাদাভাবে কল করি নাই। কাকে? ভেরিয়েবলটাকে। টাইম 10 কে আমাকে এত কল দিতে হবে, তাই না? তখনই আসতেছে, দেখলেন এটা 10 টাইম প্রিন্ট হয়েছে। ওকে এখন আপনি যদি বলেন যে না, যে ঢাকার মাঝখানে তো কোনো স্পেস নাই, স্পেস দিতে হবে না? ডেফিনেটলি স্পেস দিতে হবে। তো আমি চাচ্ছি যে আমার স্ট্রিং ফাংশনের এখানে যদি আমি স্পেসটা রাখি, কমাটা বা আমি যদি এখানে একটা এইভাবে একটা সাইন দিই, তাহলে তো হয়ে গেল, তাই না? আমি এটাকে রান দিলাম, এটাকে রান দিলাম, ঠিক আছে, প্রিন্ট হয়ে গেল না? সি, ঠিক আছে, হ্যাঁ বোঝা গেল এটা? ক্লিয়ার? হ্যাঁ বুঝা গেছে এখন হ্যাঁ বুঝা গেছে এখন এখন কোয়েশন আসতে পারে যে আমরা তো অনেক ধরনের ডাটা টাইপ শিখলাম, আমি যদি ডাটা টাইপটা মেজার করতে না পারি, বা আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কি করব? তো হাউ ক্যান আই নো দিস ডেটা টাইপ? আমি কিভাবে বুঝবো এটা? তাহলে এটার জন্য কি করা যেতে পারে? আমরা টাইপ ফাংশন ইউজ করব, ঠিক আছে? টাইপ ফাংশন। তো টাইপ ডেটা ফাংশনের কাজ কি? হ্যাঁ, এই টাইপের ভিতরে আমি যদি জাস্ট টাইম 10টাকে লিখি, তাহলে সে আমাকে বলে দিচ্ছে যে আসলে আমার টাইপটা কি। তো টাইপটা কি বলে দিচ্ছে? স্ট্রিং বলে দিচ্ছে, তাই না? তো আমি যদি উপরে ধরেন যে এই যে এটাকে যদি আমি রান দিই, আমি এটাকে কোনো একটা ভিতরে রাখি, ঠিক আছে? কোনো একটা ভিতরে রাখলাম এটাকে, আর আউটপুট এ দিয়ে দিলাম এটা, আর এটাকে এখানে কল দিব, ঠিক আছে? হুম টাইপ এ ফ্লোট ফ্লোট আমাকে বলে দিচ্ছে না খুব সুন্দরভাবে? ফ্লোট হ্যাঁ ওকে, এখন আমরা একটু মেজার করে দেখি আমরা আসলে কতটুকু পড়লাম, ঠিক আছে? পাইথন ডেটা টাইপ, ওকে। টেক্সট টাইপের ডেটা টাইপ স্ট্রিং আমাদের পড়া শেষ। নিউমেরিক্যাল টাইপ ইন্টিজার, ফ্লোট আমাদের পড়া শেষ। কমপ্লেক্সটা আমাদের প্রয়োজন নাই, এটা কখনো ইউজই হয় না, তো এটা আমাদের প্রয়োজন নাই। সিকোয়েন্সের ভিতরে আমরা লিস্ট, টাপল, রেঞ্জ এই তিনটা আমরা পড়বো। ডিকশনারি আমরা পড়বো, ম্যাপিং, সেটটাও আচ্ছা আমরা পড়বো, বুলিয়ানটাও আমরা পড়বো, ঠিক আছে? ওকে তারপরে বাইটস, বাইনারি এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? হুম তো আপাতত আমরা তাহলে আজকের এগুলো আমাদের পরের চ্যাপ্টারে, পরের দিন বা পরের সিলেবাসে লাগবে।
আপাতত এখন লাগবে না। তো এখন আমরা তাহলে কি দেখতে পারি, আমরা আজকের ইফ এলস কন্ডিশন দেখি, ঠিক আছে? Yes, okay. Okay. ইফ এলস Important. কন্ডিশন, আচ্ছা আমি মার্ক ডাউন করে রাখি ইফ এলস। আমি জাস্ট আপনাকে এখানে কোনো কঠিন কিছু পড়াবো না, জাস্ট বেসিকটা ধরাই দিব, ঠিক আছে? ইফ এলস কন্ডিশনাল, ইফ এল কন্ডিশন প্রোগ্রাম। ইফ এলস মানে তো বুঝতেই পারতেছেন যে আসলে আমরা কি জন্য ইফ এলস লিখলাম এই জায়গায়, তাই না? তো শর্ত আর কি। আচ্ছা, কোয়েশন আসতে পারে যে পাইথন ইজ অ্যাকচুয়ালি কেস সেনসিটিভ অর নট, ঠিক আছে? আপনার কি মনে হয় পাইথন? আমার আইডিয়া নেই আসলে এই ব্যাপারটা নিয়ে, পাইথনের তো ওকে, জানি না। পাইথন অ্যাজ ওয়েল এস পাইথন অলসো যে হায়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু জাভা যেরকম এরকম ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটা ডেফিনেটলি কেস কেস সেনসিটিভ। আচ্ছা, কেন কেস সেনসিটিভ বলা হয় এটা নিয়ে একটু আলোচনা করি, তাই না? যেন মনে থাকে আর কি। তো কেস সেনসিটিভ এই কারণে, সে আমি পার্সন লিখলাম কোন একটা ভেরিয়েবল, ঠিক আছে, ওয়ান, বুঝা গেল ভাই? হ্যাঁ, হ্যাঁ। এখন আমি শিফট এন্টার দিলাম, আহ, নতুন একটা লাইন ক্রিয়েট হয় না, নতুন একটা লাইন ক্রিয়েট করলাম। ওকে, আমি সেম ভাবে সে পার্সন ইকুয়াল টু ওয়ান দিলাম। এখন আমার কি এই পার্সনের যে ডেটাটা আছে, এই ডেটাটাকে কি এটা রিপ্রেজেন্ট করতেছে? হ্যাঁ। কিন্তু আলাদা আলাদা না। বাট আমি আমি মনে করতেছি কি আমি এই পার্সন জাস্ট একটা ছোট হাতের একটা বড় হাতের কারণে ও না, না, আমার সরি, এটাকে আমি খেয়াল করি না। আলাদা তো, আলাদা তো। সরি, আমি হ্যাঁ। ছোট বুঝতে পারি। হ্যাঁ। তো দেখেন, সেজন্য এটা কেস সেনসিটিভ, বুঝতে পারছেন? যে ভেরিয়েবল যেটা লিখছি এটা ডিফারেন্ট, ঠিক আছে? আমার কাছে যতই মনে হোক না কেন এই দুইটা একই, ঠিক আছে? হুম। বাট বোথ আর ডিফারেন্ট, ডিফারেন্ট টু ভেরিয়েবলস হুইচ স্টোর ওয়ান ডেটা, মানে হুইচ স্টোর দি নিউমেরিক্যাল ডেটা ওয়ান, তাই না ভাই বিষয়টা? Yes. বাট হ্যাঁ, আপনি হ্যাঁ, লক্ষ্য করে দেখেন ভেরিয়েবলের নামটা রিপ্রেজেন্ট করতেছে হ্যাঁ, আলাদা আলাদা পার্সনকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। Because the one is capital one, Or start with small. capital one, another one is smaller with, ঠিক আছে? যার কারণে এটা হয়েছে। ক্লিয়ার এটা ভাই? Here, হ্যাঁ। That's why we are actually call the Python as a case sensitive programming language, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আমরা এখন আসি তাহলে ইয়াতে, এই কি বলে যে আমরা ইফ এলস কন্ডিশনে। ইফ এলস কন্ডিশনে আমি সে ধরলাম যে মার্কস, আমি দিলাম যে মার্কস হলো যে 80, যে 80 পেলো মার্কস, মার্কস হলো 80। যদি ইফ 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 কি দেয়া যেতে পারে, যে ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে? ইফ দিস মার্কস, মার্কস বলতে কোনটা, এটা, ঠিক আছে? দিস হ্যাঁ। মার্কস ইজ গ্রেটার অর ইকুয়াল টু 80, ঠিক আছে? গ্রেটার অর ইকুয়াল টু 80, তারপরে কি এন্ড এন্ড অপারেশন ইউজ করতেছে, ঠিক আছে? এন্ড মার্কস, আমি এখানে দুইটা কন্ডিশন দিচ্ছি, ঠিক আছে? দুইটা কন্ডিশন, ওকে। আমি কি একটা গ্রেডিং সিস্টেম বানাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, 100 থেকে ছোট, তাই না? হ্যাঁ। 100 থেকে ছোট, তাহলে তার রেজাল্টটা কত হওয়ার কথা? প্রিন্ট দিবে কি? প্রিন্ট দিবে এ প্লাস, তাই না? প্লাস, হ্যাঁ। সে যদি এর ভিতরে, এই রেঞ্জের ভিতরে সে থেকে থাকে, বুঝতে পারছেন? রাইট। এখন তাহলে প্রিন্ট হবে প্লাস। পাইথনের ক্ষেত্রে একটা জিনিস একটু দেখেন, পাইথনের ক্ষেত্রে কন্ডিশন যখন এন্ড হয়ে যাবে, আমার ইফ এলস কন্ডিশন শেষে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমরা জাভাতে কি লিখতাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করতাম না? আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না, আমরা এখানে কি ইউজ করি, কোলন ইউজ করি, ঠিক আছে? কোলন আছে। এখন দেখেন, কোলন ইউজ করছি বিদায় আমাকে এখানে কিন্তু একটা স্পেস দিছে, ঠিক আছে? হ্যাঁ, রাইট। আমি যদি কোলনটা ইউজ না করতাম তাহলে কিন্তু শুরুতে দিছে। শুরুতে দেওয়ার মানে হইলো কি জানেন, আমার এখন কন্ডিশনটা শেষ হয় নাই,
বুঝতে পারছেন? কোলনটা দিয়ে মানে কন্ডিশনটা শেষ। আমি এখন যদি প্রিন্টটা দিই, আমি যদি এখানে প্রিন্ট লিখি, প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? প্রিন্টে আমি সে দিলাম এ প্লাস, ঠিক আছে, বাট আমি লিখলাম যে হি গট এ প্লাস, ঠিক আছে, প্রিন্ট দিল। বাট একটা জিনিস দেখবেন, আমি যদি এখানে কোলন দেওয়ার পরে যদি আমি প্রিন্টটা যদি সামনে থেকে শুরু করি, এখান থেকে যদি শুরু করি, তাহলে অ্যাকচুয়ালি সে কি মনে করতেছে, আমি অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের ভিতরে না, আমি প্রোগ্রামের বাইরে নতুন একটা লাইন দিয়ে শুরু করে নতুন একটা আলাদা একটা প্রিন্ট ফাংশন, এটা ইফ এলস এর কন্ডিশনের ভিতরে না, এটা মনে করতেছে, মানে ইফ এলস এর অন্তর্গত প্রিন্ট ফাংশন না। বুঝতে পারছেন? পেজটা ক্লিয়ার এটা? ম্যান্ডেটরি, যদি ইনসাইড থাকে, ভিতরে থাকতে হয়। হ্যাঁ, হ্যাঁ। সে আপনি স্পেস দিতে ভুলে গেছেন, তাহলে স্পেসটা কিভাবে নিয়ে আসবেন? জাস্ট একটা ট্যাব ইউজ করবেন, একটা স্পেস চলে আসবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওকে। দ্যাটস ওয়াই এটার এটার কারণে আমরা অলসো কি বলতে পারি, কেস সেনসিটিভ বলতে পারি। জাভাতে কিন্তু এই ধরনের ইয়া নাই আবার। জাভাতে এগুলো নেই। হ্যাঁ, ওকে। আমরা এখন দেখি, আমরা এখন নতুন লাইনে, এখন নতুন লাইনটা কি আমার ওই সেম ভাবেই আসছে, বলতেছে আপনার কন্ডিশনের ভিতরে আপনি এখনো আছেন, এখন এর ভিতরে আরো কিছু লিখতে চান কিনা। আমি যদি লিখতে না চাই, তাহলে আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আমি পিছনে চলে যাব। আমি একদম শুরুতে চলে আসছি না, এখন শুরুতে চলে আসছি। ইফ এর পরের কন্ডিশন কি? আমার কন্ডিশনের নামই হলো যে ইফ এলস, তাই না? তাহলে আমার এটা কি, এলস দিয়ে আমি শুরু করতে পারি। এখন ইফ এর ক্ষেত্রে কন্ডিশন দেওয়া যায়, বাট আমি যখন এলস লিখবো, তখন আমার কিন্তু এখানে কোনো কন্ডিশন দিতে পারবো না, ঠিক আছে? এলস এর ক্ষেত্রে কি হতে পারে, প্রিন্ট ফেল, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনার কোয়েশন আসতে পারে যে ভাই 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, আমি যদি আরেকটা কন্ডিশন ইউজ করি যেখানে হলো যে এ মাইনাস থাকলো, বা এ গ্রেডের একটা রাখলাম, যেখানে হলো যে 70 থেকে 79 পাইলে এ, এই জিনিসটা করলাম, তখন আপনি এলস এর ভিতরে ওই জিনিসটা কন্ডিশনটা দিতে পারবেন না। তখন কি করবেন? আমি একটা স্পেস দিলাম এখানে, আরেকবার ব্যাক স্পেস দিলাম, শুরুতে চলে গেলাম, এলিফ ইউজ করতে হবে, এলিফ, ঠিক আছে, এলিফ, ঠিক আছে, এইভাবে লেখা হয় নতুন আরেকটা কোনো একটা কন্ডিশন যদি আমরা লিখি। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন যদি আমি এটাকে লিখি তাহলে কত লিখবো, মার্কস ইকুয়াল টু যদি এত লিখি, এটাকে যদি এই জায়গাটাতে দিই, তাহলে আমার রেঞ্জটা কত হবে, 70 থেকে, 70 থেকে কত, 79 পর্যন্ত না? হ্যাঁ, এখন আমি এই জায়গায় যদি প্রিন্ট দিই, তাহলে প্রিন্ট আমি কি দিতে পারি, হি গট এ, ঠিক আছে। এখন মার্কস পাইছে, প্রি ডিফাইন ভাবে মার্কস আছে 80, তাহলে 80টা কই পাচ্ছে? সে এখন ইফ এলস ভিতরে ঢুকলো, আমি সে ধরেন যে প্রিন্ট আমি স্নিপিং টুলে দিলাম, স্নিপিং টুলে যাই, ইফ এলস কন্ডিশন, আমার এখন মার্কসটা আছে প্রি ডিফাইন ভাবে কোথায়, এখানে দিয়ে আছে, এটা বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এই 80টা সে কোথায় ঢুকবে, প্রথমে এই কন্ডিশনটার ক্ষেত্রে এই কন্ডিশনে ঢুকবে, সে চেক করবে এই কন্ডিশনে এটা কি মিট করে কি করে না। 80 কি মিট করতেছে এখানে, 80 দেখেন যে 80 মিট করতেছে, কিন্তু মার্কস ইকুয়াল টু 80, তাই না? যার রাইট। কারণে এ প্লাস, কারণ কি, গ্রেটার অর ইকুয়াল অপারেটর দেওয়া হয়েছে। এগুলোকে কি বলা হয়, গ্রেটার অর ইকুয়াল বা ডাবল ইকুয়াল, এই ধরনের এগুলোকে বলা হয় কম্পারেটিভ স্টেটমেন্ট বা কম্পারেটিভ অপারেটর, ঠিক আছে, এদেরকে বলা হয় কম্পারেটিভ অপারেটর। এই কম্পারেটিভ অপারেটর গুলো কি কম্পেয়ার করতেছে, যে উপরে প্রি মানে ডিফাইন যে এটা 80টা আছে, যখনই মানে রেজাল্টটা পেয়ে যাবে ওখানে ক্লোজ করে দেবে, আর আর ফার্দার তো যাবে না। না আর যাবে না, এখানে ক্লোজ করে দিবে। হুম, বুঝতে পারছেন? ক্লিয়ার এখন? হুম, এখন হ্যাঁ যদি হ্যাঁ, এই জায়গায় যদি মার্কস যদি আমার 70 থাকতো, ঠিক আছে, তাহলে নিচে যেত। তাহলে সে কি করতো, সে প্রথম কন্ডিশনে ঢুকতো, প্রথম কন্ডিশনে ঢুকে দেখতো যে আসলে কন্ডিশন মিট করতেছে কি করতেছে, যদি প্রথম কন্ডিশনে মিট না করে, সে আবার প্রথম কন্ডিশন থেকে সেকেন্ড কন্ডিশনে যাবে, এখন সেকেন্ড কন্ডিশনে মিট করতেছে, তো সে এটাই প্রিন্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি ফার্স্ট এন্ড সেকেন্ড কন্ডিশনে মিট না করে, তাহলে কি দিবে, থার্ড ফেল। কন্ডিশনে। বুঝতে পারছেন? 60 হলে হয়তো সেকেন্ড থার্ড কন্ডিশনে যেতে হ্যাঁ, হবে। হ্যাঁ। এখন তাহলে আমরা যেটা এক্সপেক্ট করতেছি ওইটা রান হয় কিনা দেখি। তার মানে কি, আমরা যেটা এক্সপেক্ট করতেছি এটা রান হচ্ছে, তাই না? ক্লিয়ার এটা? হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আসি যে সে
আমি লিখলাম যে কি লিখতে পারি যে আমি সে এই জিনিসটাই এই জায়গায় এই জিনিসটা এই জায়গায় লিখি, আমি এই জায়গায় এই জিনিসটা করি না। গ্রেডিং সিস্টেম তো দেখলাম এখন। আচ্ছা আমরা এখন হোয়াইল লুপটা দেখি, ইফ এলস কন্ডিশন শেষ, আমরা এখন হোয়াইল লুপটা দেখি, ঠিক আছে? আচ্ছা এখানে ইফ এলস লুপ কন্ডিশন কয়টা করতে হবে, লুপ কয়টা লাগতে পারে? কোনটা? এই যে ইফ এলস কন্ডিশনে না মানে মোটামুটি যে পাইথনের জন্য লুপ আছে না, তোমার ফর লুপ আছে, ওয়াইল লুপ আছে, ডু ওয়াইল লুপ আছে, সবগুলো কি আমরা লাগবে? আমরা ওয়াইডলি ইউজ করি ফর লুপ ফর সবচেয়ে লুপ, বেশি। আচ্ছা। সবচেয়ে বেশি আমরা ইউজ করি ফর লুপ। আমি যে জায়গায় যেটা শিখাই এটা হলো যে হোয়াইল লুপটা শিখাই আর ফর লুপটা শিখাই, ডু হোয়াইল লুপটা শিখাই না। ডু হোয়াইল লুপটা আমাদের লাগে না খুব একটা বেশি, ঠিক আছে? আচ্ছা ফর লুপটা আমাদের অনেক ভাবে লাগে, কারণ ফর লুপ আমরা একভাবে লিখি না পাইথনে, নানা প্রয়োজনে নানাভাবে লিখতে হয় ফর লুপটা, ঠিক আছে? তো ফর লুপটা আজকের আমি ফর লুপটা শিখাচ্ছি না, আজকের হোয়াইল লুপটা দেখে আমাদের ক্লাস ক্লোজ, ঠিক আছে? ওকে, আমি এই জায়গাটাতে মার্ক মার্ক ডাউন করে রাখি হোয়াইল লুপ, হোয়াইল লুপ। সো ইন দিস হোয়াইল লুপ আমরা হোয়াইল লুপে কি প্রিন্ট করি? কন্টিনিউয়াস কোন লুপ মানে কি? কন্টিনিউয়াস কোন একটা সাইকেল চলতেছে, আমরা ওই জিনিসটা লুপ ইউজ করতেছি। বাট হোয়াইল লুপ ফর লুপের ভালো দিক কি, আমরা কোন একটা রেঞ্জ ওয়াইজ আমরা লুপটাকে ক্রিয়েট করতে পারি। দ্যাট ইজ ওয়াই ইটস ফর লুপ এন্ড হোয়াইল লুপ, তাই না? তো এই হোয়াইল লুপের কাজটা কি, সিনট্যাক্সটা কি? হোয়াইল লুপে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন থাকে। হ্যাঁ ইনিশিয়ালাইজেশন মানে কি? কোন একটা জিনিসকে ইনিশিয়াল করা, ইনিশিয়ালাইজ করা। তার মানে কি, আমরা উপরে যে ভেরিয়েবল লিখতেছিলাম a = 2, ওইগুলো কি অ্যাকচুয়ালি, ওইগুলো অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে এর ভিতরে 1 কে ইনিশিয়াল করছি, আমি ডেটাটাকে ওই জায়গায় রাখছি। তো ইনিশিয়ালাইজেশন কাকে বলতেছে? তাহলে আমরা সে ধরেন যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমি সে ভেরিয়েবলের নাম দিলাম এই স্টার্ট। তো স্টার্ট = 1, দিস ওয়ান ওয়ার্কস এজ এ ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? তো আমি এখানে ইনিশিয়ালাইজেশন লিখে রাখলাম, ঠিক আছে? পাইথন এই হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা প্রথম স্টেজে থাকে। নেক্সট স্টেজে আমাদেরকে কি লিখতে হয়? হোয়াইল লুপটাকে লিখতে হয়, তাই না? হোয়াইল লুপ বানানটা ভুল না করলে গ্রিন সিগন্যাল দিবে। এখন হোয়াইল লুপে আমি এক আমি প্রিন্ট করতে চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত, তাই না? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমার কি হবে? হোয়াইল স্টার্ট স্টার্ট ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত? 10, তাই না? এখানেও সেম ভাবে আমার কন্ডিশন যেহেতু শেষ, কোলন সাইন দিব, এখানে ইউজ করব। প্রিন্ট দিব কি? প্রিন্ট দিব কোনটা বলেন? প্রিন্ট দিব স্টার্ট ফাংশনটাকে, স্টার্ট ফাংশন, তাই না? স্টার্ট, হ্যাঁ স্টার্ট। এখন স্টার্ট ফাংশনটাকে প্রিন্ট দিব, বাট একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি যে জিনিসটা, হোয়াইল লুপ কিভাবে গঠিত হয়? হোয়াইল লুপ গঠিত হয় ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এন্ড ইটারেশন। ইটারেশন মানে কি? ইটারেশন হলো যে যোগ করে, একের পর কোনো কিছু বৃদ্ধি করা বা কোনো কিছু কমানো, এটাকে তো ইটারেশন বলে, তাই না? ইটারেশনে এদের এটা কমতেও পারে, এদের এটা মানে বাড়তেও পারে। এদের ইট ক্যান বি ইনক্রিজ অর ইট ক্যান বি ডিক্রিজ, তাই না? ইটারেশন তো হলো না মনে হয় নাকি? ইটারেশন হয় না এখন পর্যন্ত, তাই না? সো আমরা ইটারেশনটা তাহলে কি করব? ইটারেশনটা আমরা হোয়াইল লুপে প্রিন্ট ফাংশনের পরে লিখি আমরা ইটারেশনটা, ঠিক আছে? তো আমরা তাহলে ইটারেশনটা কিভাবে লিখবো? স্টার্ট ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু 1 নাকি স্টার্ট ইকুয়াল টু স্টার্ট প্লাস 1? স্টার্ট প্লাস 1, স্টার্ট প্লাস 1। জাভাতে কিন্তু আমরা এইভাবে লিখি, এই প্লাস আই প্লাস প্লাস আই প্লাস। প্লাস প্লাস। হ্যাঁ, এখন কোয়েশ্চন আসতে পারে যে আমি কি এখানে কি লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবেন, বুঝতে পারছেন? আই প্লাস প্লাস দিলে ইটারেশন হবে। বাট বেসিক্যালি এখানে আমার এখানে 90% নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? সুবিধা হয়, হ্যাঁ বুঝতে পারছি। সেজন্য আমি তাদেরকে এইভাবে বুঝাই। তারপর আমি ওই জিনিসটা আপনাকে যেভাবে বললাম আই স্টার প্লাস প্লাস, ওইটা ওদেরকেও আমি এই জিনিসটা বলে দিই
আপনার যেটা মনে হয় আপনি ওইভাবে লিখবেন, ঠিক আছে? ওকে। তো দিস ওয়ান কি আমাদের, এটাকে কমেন্টে আমি লিখে দিই, দিস ওয়ান ওয়ার্কস এজ এ ইটারেশন, ঠিক আছে? ইটারেশন, ইটারেশন, তাই না? এখন হ্যাঁ। আমি এখন এখান থেকে বের হয়ে আসলাম, ঠিক আছে? বের হয়ে আমি এখানে লাস্টের দিকে আমি বলতে চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে লাস্টের দিকে যেন এন্ড একটা প্রিন্ট দেয়। তো আমি কি প্রিন্ট ফাংশনের ভিতরে এন্ডটা লিখে দিলে তো হয়ে গেল, তাই না? এন্ড এটা, আমি এটাকে একটু রান দিয়ে দেখি। ওকে, বলতেছে নেম স্টার ইজ নট ডিফাইন্ড। অনেকের এই ধরনের প্রবলেম হবে, বুঝতে পারছেন? ঘাবড়ানোর কিছু না। তার মানে এই ইরোরটা কি বলতেছে, ইরোরের বাংলা মানে কি? ইরোরের বাংলা মানে হলো যে নেম স্টার্ট ইজ নট ডিফাইন্ড। তার মানে সে স্টার্ট নামে যে আমি যেটাকে অ্যাকচুয়ালি মেনশন করতেছে ওইটা অ্যাকচুয়ালি নাই বলতেছে সে। এটাকে আমি কি কোথাও ডিফাইন ধরনের করি নাই, কি ডিফাইন করি নাই, ধরনের? হ্যাঁ, তাই না? তো ভেরিয়েবলটা কি যেহেতু টাইপের সেটা বলা হয়নি। না না না, এই জায়গায় বলতেছে যে নেম স্টার্ট ইজ নট ডিফাইন্ড। সোজা কথা হলো যে স্টারটাকে আমি কোথাও ডিফাইন করি নাই, বাট আমি তো স্টার্ট ইকুয়াল টু 1 এটাকে ডিফাইন করে দিছি এই জায়গায়, ইনিশিয়ালাইজ করছি রাইট, না? রাইট, তাই তাহলে তো। কি সমস্যা তাহলে? সমস্যাটা হলো যে ওই যে কেস সেনসিটিভ, এই যে প্রথমটা আমি বড় হাতের ও এস আচ্ছা, দিছি, স্মল আর ও, ওকে ওকে বড় ওকে ওকে হাতেরটা ছোট হাতে দিছি, ওকে বুঝতে ওকে পারছেন? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গট ইট গট ঠিক ইট। আছে, ও ইয়েস ইয়েস। সো আপনাকে বুঝতে হবে যে আমার যে ইরোরটা আসছে, ইরোরটা আসলে ঘাবড়ানোর কোনো ও দরকার আচ্ছা, নেই। মানে পাইথনের এর একটা সুবিধা না, আমি একটু বলি একটা কথা, জাভা হইলে ওগুলা বলতে হইতো যে স্ট্রিং নাকি ইন্টিজার, আগে বলে দিতে হতো। জাভাতে এই এগুলা জায়গায় মানে বলতে হবে না, পাইথনে অটোমেটিকলি, বলতে হয় না। হ্যাঁ, অটোমেটিকলি সে বুঝতে পারে, অটোমেশন নিয়ে ঠিক নেয় আছে? নিয়ে নেয়। নিয়ে ওকে নেই। ওকে। হ্যাঁ, সো দেখেন আমি এখন এন্ড দিব, কোনো ইরর দিচ্ছে না। লাস্টের দিকে এই এন্ডটা প্রিন্ট দিছে কখনো, এই যে ফাংশন থেকে বের হয়ে আমি প্রিন্ট ফাংশন করছি আলাদাভাবে সেজন্য, ঠিক আছে? এখন আমি যদি আপনাকে বলি যে আহ, আমি এখন চাচ্ছি যে 10 থেকে 1 পর্যন্ত উল্টাভাবে প্রিন্ট দিবে, আপনি কি এটা পারবেন না? এটাতে কি করতে হবে আমাকে বলেন। আমি জাস্ট এটাকে আহ, কপি পেস্ট কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, স্টার্ট এখানে ফাংশন স্টার্টে কি একটা দিতে হবে? সেকেন্ড, তাহলে 10 প্রথমে হবে, স্টার্ট হচ্ছে 10। 10, তারপরে হ্যাঁ, অপারেটর কি চেঞ্জ করতে হবে না আমাকে? গ্রেটার দেন অর অপারেটর ইকুয়াল টু 1, গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। গ্রেটার দেন দেয়া আছে, আমাকে কি দিতে হবে? লেস দেন দিতে হবে, লেস আচ্ছা, দেন ইকুয়াল, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু 1। গ্রেটার দেন হ্যাঁ, দিতে হবে, গ্রেটার দেন দিতে হবে অ্যাকচুয়ালি। আপনি ঠিক আছেন, আমি অ্যাকচুয়ালি ভুলাই দাও ফেলছি। শুধু 1 গ্রেটার 1 দেন হবে। ইকুয়াল টু 1 হবে, 1, আর হ্যাঁ। এটার ক্ষেত্রে কি আর হবে? এখানে মাইনাস হবে, মাইনাস। মাইনাস হবে। খুবই সিম্পল তাই না বিষয়টা? 10 থেকে হ্যাঁ 1 প্রিন্ট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। মজার বিষয় হলো যে এতদূর পর্যন্ত শিখাইতে আমার ব্যাচ 5-এ 3টা ক্লাস লাগছে, 2টা ক্লাস লাগছে না, আমি এতদূর তো পর্যন্ত আগে আসতে। থেকে পড়ছি কিছু, আমার তো নলেজ আছে। হ্যাঁ, তো আমরা এক ক্লাসের ভিতরে পড়ে ফেললাম মোটামুটি 2টা ক্লাস। তো আজকের এই পর্যন্ত থাকতো আমার নাকি? আমার যেটা সমস্যা কি, আমি জি। মানে রেজাল্টটা বের করতে পারিনি, রেজাল্টটা বের করতে পারিনি কি, আমি জাভাতে প্রচুর টাইম দিচ্ছি কিন্তু ফেল হয়েছে। আমার আসলে একটা মানে আউটপুট দরকার, এই জন্যই আমি চেষ্টা করতেছি মানে একটা কিছু। ভাই, হ্যাঁ, আপনি আমার সাথে লেগে থাকেন, ইউ উইল গেট ডেফিনেটলি এ বিগ বিগ আউটপুট, ঠিক আছে? এবং আউটপুট এই দরকার আউটপুটটা আর কি। শুধুমাত্র এমন আউটপুট পাবেন না যে জাস্ট আপনি কোন একটা নর্মাল আউটপুট আমি জাস্ট কোথায়, ইউ উইল গেট অলসো দি কনফিডেন্স, ঠিক আছে? আপনি কনফিডেন্সও পাবেন আমার সাথে যদি লেগে থাকেন। কনফিডেন্স এখানে আমি আমি সবচেয়ে বেশি একটা জিনিস, মাস্টার্সটা এই কারণেই নাম লেখেছি কি, কারণ এই দেশে একটা লোকাল ডিগ্রি না থাকলে মানে হ্যাঁ, চাকরি পাওয়ার এখন কিন্তু এন্টি ইন্ডিয়ান মানে সেন্টিমেন্ট আমেরিকাতে 100-200% চলতেছে আর কি। আমেরিকাতে এখন মানে ইন্ডিয়ানদেরকে ওরা সহ্য করতে পারতেছে না আচ্ছা আচ্ছা। একদম। খুব খারাপ মানে প্রচন্ড ভাবে তোমার এন্টি ইন্ডিয়া, মানে H1B, তুমি জানো তো H1B ভিসা সম্বন্ধে, জানো তো মনে হয় H1B? আচ্ছা, ওই যে আমি গতকালকে আমাদের এক অফিসে আমার এক বেস্ট ফাইভেরই একজন মানে স্টুডেন্ট আর কি, তার নাম তানবীর মাহমুদ, মোস্ট প্রবাবলি এই যে তানবীর আচ্ছা মাহমুদ, হ্যাঁ, আচ্ছা সে H1B ভিসা পাইছে। আচ্ছা। তো যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে জব পেয়ে গেছে। তো হ্যাঁ সে যাবে হলো যে মার্চের এপ্রিলের দিকে। তো সে এপ্রিলের দিকে আমার, সে বললো যে 1 মাস পিছাইছে শুধুমাত্র আমার আমার ক্লাসটা করার জন্য। মানে মার্চে তার যাওয়ার কথা ছিল, আর সে মার্চের শেষ যেহেতু করতে পারবে না, সে H1B যে এপ্রিল, সে পাইছে কোন কোম্পানির মাধ্যমে পাইছে? সে এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে স্পন্সর তাকেই করতে হয়েছে, কোম্পানি স্পন্সর দেয় নাই। কোম্পানিকে সে বলছে যে আমি স্পন্সর, আমি নিজে আসবো। তো সে নিজে জব ইয়ে করছে, আমার মনে হয় সে কোনো একটা রিকমেন্ডেশন পাইছে, কোন একজন বড় ভাই, সে তার বড় ভাইয়ের কথা বলতেছিল।
তো সে ও এখানে সেলসে কাজ করতো আর কি, নেক্সাস কোম্পানিতে। তো এখন সে ওইখানে গিয়ে সেম কাজ করতেছে। তো সে আমার কাছ থেকে বিজনেস অ্যানালিস্টের থিওরিটিক্যাল নলেজ গুলো শিখতে চাচ্ছে, যেমন এসআরএস, বিআরএস, তারপরে এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারপরে এই যে নোটেশন, এই নোটেশন, তারপরে সোট অ্যানালাইসিস কিভাবে করতে হয়, SWOT তারপরে analysis। তারপরে মস্কো অ্যানালাইসিস গুলো কিরকম হয়, ইউজ কেস গুলো কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ডকুমেন্টেশন রেডি করতে হয়, তারপরে বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, বিআরএস, এগুলো কি, এই জিনিসগুলো জানতে। তো তাকে আমি এই জিনিসগুলো আমি ওইখানে সবাইকে শেখাবো, বেস্ট ফাইভের তাদের স্পেশাল ক্লাস থাকবে এইগুলোর উপরে। তো আচ্ছা আপনাকে তো সেজন্য বলে, আপনি যদি চান ওই ধরনের ক্লাসে জয়েন করতে পারেন, তবে ক্লাসটা আপনার সাথে একটু সাংঘর্ষিক হবে, এটা একটা বিষয়। সাংঘর্ষিক কেন হচ্ছে যে আমি রাত 10টার দিকে ক্লাসটা শুরু করতেছি, আপনার এখানে ওই সময় সকাল 11টা। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আমি বললাম কি, বর্তমানে আমেরিকাতে প্রচন্ড ভাবে তোমার এই যে H1B সেই ছেলেরা কিভাবে আসছে আমি জানি না, কিন্তু জি। H1B থেকে এখন আসলে পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে আর কি। এখন H1B ওরা কমাই দিবে, ওরা মানে H1B যেটা টার্গেট ছিল যে ট্যালেন্টেড ছেলে পেলে নিবে আর কি, এটা টার্গেট ছিল, কিন্তু পরে দেখা গেল যে মুড়ি মুড়কির মতো মানে H1B দেওয়া শুরু করলো আর কি। তো না এই না না, জিনিসটা সে সে আমার কাছে না তানভীর না মাহমুদ ভাই সে খুবই কেপেবল আর কি। হ্যাঁ, না না না, আমি তার ও কথা খুবই বলছি না, আমি তার কথা বলছি না, আমি ওভারঅল বলছি আর কি। তো এই আচ্ছা জন্য আচ্ছা। এটা কমানোর জন্যই এখন এই H1B-টা ইয়ে কিন্তু করার চেষ্টা। বাংলাদেশিরা তো জানেই না H1B ভিসা বলতে কিছু আছে। ইন্ডিয়ানরা আসে, বুঝতে পারছেন? ইন্ডিয়ান, বাংলাদেশিরা ইন্ডিয়ানরা তেমন আসে, বাংলাদেশি ইন্ডিয়ানরা জানে। বাংলাদেশ নাই, নাই বলতে গেলে আইটি-তে কজন বাংলাদেশে কাজ করে, খুব কম। ওইটাই ইন্ডিয়ানদের ভুরি 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 ইন্ডিয়ানরা আইটি-তে কাজ প্রবলেমটা করে। কোন জায়গায় জানেন? প্রবলেমটা হলো যে আগে তো জব পাইতে হয়, দেন হলো যে আপনি H1B ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটি আছে আসার জন্য, তাই না? বাট এখানে বাংলাদেশিরা যে জবের জন্য যে অ্যাপ্লাই করবে বাইরের দেশে বা কোথাও, এই জায়গাটাতে ওদের মানে একটা ভয় থাকে। তো ভাই আমি খুব একটা বেশি আপনার সময় নিব না, আমি জাস্ট আপনাকে এই জিনিসটা হ্যাঁ, বলবো। ওরাই আমার আবার তাহলে যাওয়া দরকার আর কি, হ্যাঁ, 52 বেজে গেছে তো। আমি আচ্ছা, হ্যাঁ আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বলবো, আপনি যদি রেগুলার এইভাবে ক্লাসটা কন্টিনিউ করতে পারেন, আপনি ডেফিনেটলি একটা কনফিডেন্স পাবেন। 6 মান্থস বললাম তো, 6 মান্থস টাইম দিলে আপনি একটা কনফিডেন্স পাবেন। 6 মান্থস পরে আপনি এখন কি অবস্থায় আছেন আপনি লিখে রাখেন কোন একটা জায়গায়, এখন আমি এই অবস্থায় আছি। আপনি ওই সময়টাতে 6 মান্থস পরে আপনি নিজেকে কোন অবস্থানে আসেন আপনি নিজে ইভালুয়েট করেন। যদি কোনো জায়গায় ইয়ে হয় আপনি যে কোনো কিছু আমাকে বলতে পারেন, ঠিক আছে? বাট আচ্ছা, ইউ উইল আচ্ছা, গেট ডেফিনেটলি এ কনফিডেন্স টু গেট এনি দিস রিলেটেড জব, ঠিক আছে? আচ্ছা। জাস্ট ওকে। ইউ হ্যাভ টু কিপ পেশেন্ট এন্ড চাকরির জন্য এভাবে কি জানতে 6 মাসের মধ্যে রেডি হওয়া সম্ভব? চাকরির জন্য 6-7 মাস? ডেফিনেটলি রেডি হওয়া সম্ভব। আমার বেস্ট ফাইভের যারা, ওরা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে 95%, কেউ কমার্স থেকে আসছে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ পড়তেছে, ন্যাশনাল ইউনিভার্সিটির বোটানি পড়তেছে, তারা আমার এখানে ক্লাস করতেছে। তারা আমার কাছ থেকে মাইক্রোসফট এক্সেল শিখতেছে, ম্যাক্রো শিখতেছে, পাওয়ার বিআই শিখতেছে, বিজনেস ইন্টেলিজেন্স টুল, পাইথন প্রোগ্রামিং শিখতেছে, এসকিউএল শিখতেছে। পাইথনটা শেষ করছে তারা। এতটাই আচ্ছা, তারা কনফিডেন্স যে তারা নিজেরাই মানে খুবই কনফিডেন্স পাইথনটা। তো তারা আচ্ছা, রেজাল্ট গুলো কেউ কেউ 80 এর নিচে পায় না স্কোর, সবাই 95 স্কোর, 85 স্কোর, 90 স্কোর পাইছে। আচ্ছা, বুঝতে আচ্ছা। পারছেন ভাই? তো ক্লাস, আর যারা ক্লাস করে নাই তারা মানে রেকর্ডিং দেখেও বুঝতে পারতেছে না। তো এখানে যে বিষয়টা হলো যে লাইভ ক্লাসে যে মজাটা, এই মজাটা আসলে রেকর্ডিং ক্লাস দেখে ওই মজাটা নাই। তো নাই, স্কিপ হ্যাঁ, করতে নাই। গিয়ে কোনো কিছু একটা স্কিপ হয়ে গেল, যে জিনিসটা হয়তো বা চোখে পড়তেছে না, বাট পরবর্তীতে ওইটা কিন্তু ইফেক্ট পড়ে ওই জিনিসটা। তো যারা রেকর্ডিংটা দেখে ক্লাস করতেছে তাদের ওই পেশেন্টটা নাই আর কি, বুঝতে পারছেন? রেকর্ডিং দেখে ক্লাসটা করা। তো এই যে আমরা গল্পগুলো করতেছি, আপনি যদি রেকর্ডিংটা দেখেন এটা স্কিপ করতে যাবেন, তাই না? তো এই স্কিপ করতে গিয়ে কোন একটা ভিতরে কোন একটা জিনিস আপনি স্কিপ করে ফেললেন, হয়ে যাবে, হ্যাঁ। বুঝতে পারছেন? তো এই হ্যাঁ, হ্যাঁ, প্রবলেমটা হয়। আমার এখানে রেগুলারলি অ্যাক্টিভ থাকে এই 28 থেকে 33 জন। তো আমার এখানে টোটাল 43 জন স্টুডেন্ট আর কি। তো এদের ভিতরে যারা আছে তারা সবাই প্রত্যেকে অ্যাটেন্টিভ, তা প্রত্যেকে ক্লাস ভালোভাবে করতেছে। আর আমার এখানে তো ফ্লেক্সিবিলিটি আছে, আপনি জানেন যে আমি খুব বেশি ফ্লেক্সিবিলিটি দিয়ে থাকি। অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য টাইম দিছি 2 সপ্তাহ, তারা 3 সপ্তাহ নিলে আমার কোনো অসুবিধা নাই, তাদের কোনো মার্কস টার্কস কাটতেছে না। বাট আমার কথা হলো যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেন এবং খুব সুন্দরভাবে সাবমিট করেন, বুঝে শুনে সাবমিট করেন, পরে সাবমিট করেন, কোনো অসুবিধা নাই। আপনার কাজ থাকতেই পারে স্বাভাবিকভাবে, ওই সময় আপনি ব্যস্ত থাকতেই পারেন স্বাভাবিকভাবে। তো আমি এই জিনিসটা কোনো ইয়া করি না আর কি, কোনো কম্প্রোমাইজ করি না।
আমি বলি যে আপনি মার্কস আপনি সাবমিট করেন, লেটে সাবমিট করে আমার কোনো অসুবিধা নাই, বাট ইউ হ্যাভ টু বি পারফর্ম। আমি যেভাবে পড়াইছি ওইভাবে আপনাকে পারফর্মটা করতে হবে। আমি এই জিনিসটা ওনাদেরকে বলে দিই আর কি। তো ঠিক আছে। আপনার জন্য ভাই সেম, আপনার জন্য সেম থিং। আপনি যদি কন্টিনিউ করে যান, আপনি যদি অ্যাসাইনমেন্ট এগুলো যদি খুব একটু প্রেশার নিয়ে যদি করেন, আমাদের এখানে ভাই সবাই প্রফেশনাল ভাই, বুঝতে পারছেন? তো আপনিও আচ্ছা। প্রফেশনাল লাইফে আছেন। হ্যাঁ, 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 রাইট। আমাদের এখানে মাত্র 2-3 জন স্টুডেন্ট, সত্য কথা বলতে গেলে 2-3 জন স্টুডেন্ট। স্টুডেন্টরা স্টুডেন্টরা কেউ অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে না, প্রফেশনালরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন ভাই? তো চিন্তা করে এটা দেখেন, সিনসিয়ারিটির একটা ব্যাপার আছে, সেটা ঠিক সিনসিয়ারিটির একটা আছে। ব্যাপার আছে। তারা জবে ঢোকার সত্ত্বেও, জব করা সত্ত্বেও তারা এখানে পড়তে আসছে কিছু কিছু একটা ইয়ে করার জন্য, তো প্রমোশন পাওয়ার জন্য কেউ আসছে, তাই না? তো এই ধরনের বিষয়গুলো আর কি। তো আমি আপনাকে বলবো যে আপনি একটু পেশেন্টটা রেখে আস্তে আস্তে একটু চেষ্টা করেন, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। আপনি আপনার কনফিডেন্সটা আসবে। আর আমি আমার আমার একটাই মোটো ভাই, মোটোটা হলো যে আপনি স্কিল গেইন করেন, আপনি কনফিডেন্স পাবেন। আপনি শুধুমাত্র এই ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখলে হবে না, হ্যাঁ, ঠিক আছে? সেটাই সেটাই। তো কাজ আমি করতে হবে। শুধুমাত্র আমি শুধুমাত্র গোলবের স্বপ্ন দেখলে হবে না যে আমি ওই সপ্তাহে এটা করব, ওই সপ্তাহে এটা করব। বাট আপনি কখনো এই যে এটা করার জন্য যে কাজগুলো করতে, হার্ডওয়ার্কটা করতে, এটা যদি না করেন, তাহলে তো আপনার স্বপ্নটা ফিল আপ আমি হবে না, তাই না? আমি ভাই মানে আমি তোমার এই মোটামুটি মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর পার্শিয়ালি বলবো, 5টা মাস জাভাতে যে কি পরিমাণ টাইম দিছিলাম, আচ্ছা, কিন্তু ফলাফলটা হয়েছে একটা জিরো আর কি। মানে আমার আসলে আমি ফলাফল না ভাই, আপনি যদি এখানে চাকরি 2 মাস লাগবে ভাই। সময় দেন, 2 মাস যদি সময় দেন, সপ্তাহে 2 দিন করে আপনাকে পাইথন খাওয়াই দিব আমি, বুঝতে পারছেন? একটু তাহলে দাও, আমার তো চাকরি, আমার অ্যাপ্লাই করা দরকার। আমি আমি ভাবতেছি যে 6 মাসের মধ্যে আমি, আমার তো 6 মাসের মধ্যে আশা করি একটা সেমিস্টার শেষ হয়ে যাবে বা 2টা সেমিস্টার শেষ হয়ে যাবে। ততদিনে 2-3টা বা 4টা কোর্স শেষ হয়ে গেলে তখন এটা কন্টিনিউ দেখায় আমি জবের জন্য অ্যাপ্লাই করবো আর কি। ছয় এটাই আমার মাসে আপনি প্ল্যান। রেডি হয়ে যাবেন, 6 মাসে আপনি রেডি হয়ে যাবেন। বাট আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। সোজা কথা হলো, মোদ্দা কথা হলো যে কন্টিনিউ করতে হবে। আহ, এবং কন্টিনিউটা জাস্ট কন্টিনিউ না, আপনাকে ভালোভাবে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, জাস্ট ক্লাস করব এরকম না। আপনাকে অ্যাসাইনমেন্ট বা যা যা আসবে এই জিনিসগুলো একটু খুব সুন্দরভাবে একটু বসে তসে আপনি করলেন আর কি, বুঝতে পারছেন ভাই বিষয়টা? হ্যাঁ, আপনাকে হ্যাঁ, সঙ্গে ওই অ্যাসাইনমেন্ট, পাইথনে একটু অ্যাসাইনমেন্ট আছে, অন্যান্য কোর্সে আমি অ্যাসাইনমেন্ট দিই না। যেমন এই আমার পাওয়ার বিআই, এক্সেল, এগুলো, এই এসকিউএল, এগুলোতে আমি অ্যাসাইনমেন্ট দিই না, ডিরেক্টলি পোর্টফোলিও প্রজেক্টে যাই। বাট পাইথনটা একটু ডিফিকাল্ট, তো আসলে অ্যাসাইনমেন্টটা না দিলে আসলে বোঝা যাবে না যে আপনি আসলে কতটুকু আগাচ্ছেন বা কি করতেছেন। তো ওইটা দেখার জন্য আসলে ইয়া করা। ওকে। তো আমরা এর সাথে সাথে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও শিখবো। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি? যে প্রম্পট চ্যাট যেটা জিপিটি, এআই এর, চ্যাট জিপিটি। এআই। আচ্ছা। তো এআই দিয়ে কিভাবে আমরা আমাদের প্রোডাকশন লেভেলটা বাড়াবো পাইথনে, আমরা এই জিনিসটা শিখবো আর কি। মানে আপনি সে কোনো কিছু পারতেছেন না, কোনো কারোর হেল্প পাচ্ছেন না, চ্যাট জিপিটি আপনাকে কিভাবে হেল্প করবে, চ্যাট জিপিটি কি প্রম্পটটা লিখলে আপনাকে সে হেল্প করবে, ঠিক আছে? এই আচ্ছা। ধরনের জিনিসটাও আমরা শিখবো, যেটা ও, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই? ও, ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে তাহলে। ওকে, ওকে। তাহলে আচ্ছা। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আগামীকালকে ক্লাস কি? আগামীকালকে ক্লাস তো আছে না? আগামীকালকে হ্যাঁ, ক্লাস তাহলে এই আগামীকাল ক্লাস করবো, আগামীকাল আমার অফিস নেই।